আসসালামু আলাইকুম। ক্লাস 6-এর ইতিহাসের ক্লাসে আজ তোমাদের খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ পঞ্চম অধ্যায় নিয়ে শুরু করব। গত ক্লাসে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করেছি এবং চতুর্থ অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন উত্তর হয় সে সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি এবং অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি। আজ আমরা শুরু করব এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ, রাষ্ট্র ব্যবস্থা এবং ধর্মের বিবর্তন, উত্তর ভারত। এখানে যেটা প্রথমে আলোচনা করা আছে, জনপদ থেকে মহাজনপদ। জনপদ থেকে মহাজনপদ। প্রথমে আমরা জানব জন। জন কাকে বলে? জনপদ কাকে বলে? মহাজনপদ কাকে বলে? আর ষোড়শ মহাজনপদ কাকে বলে? এই চারটা বিষয় আগে আমরা জানবো, তারপর বাকিগুলো নিয়ে আলোচনা করব। দেখো, জন প্রাচীনকালে এই জন বলতে গ্রামের থেকে একটু বড় এলাকাকে বোঝাতো। প্রাচীনকালে জন বলতে গ্রামের থেকে বড় যে অঞ্চল, সেই গ্রামের থেকে বড় অঞ্চলকে বলা হতো জন। দুই হচ্ছে জনপদ। জনপদ কোনো একটি নির্দিষ্ট জায়গায় জনগণ যখন পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করে তখন তাকে বলা হয় জনপদ। কোনো একটি নির্দিষ্ট এলাকা, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে জনগণ যখন পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করে তখন তাকে বলা হয় জনপদ। মহাজনপদ হলো কতগুলি জনপদের সমষ্টি। তাহলে এক বা একাধিক জনপদ নিয়ে যে অঞ্চল বা যে এলাকা গড়ে ওঠে তাকে বলা হয় মহাজনপদ। আর ষোড়শ মহাজনপদ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মূলত উত্তর ভারতকে কেন্দ্র করে যে 16টি আঞ্চলিক রাজ্যের উদ্ভব ঘটেছিল তাদের একত্রে বলা হয় ষোড়শ মহাজনপদ। তাহলে জন আরেকবার বলি, জন হচ্ছে গ্রামের থেকে যে বড় অঞ্চল, গ্রামের থেকে বড় এলাকা বা অঞ্চলকে বলা হয় জন। আর জনপদ হচ্ছে যে নির্দিষ্ট এলাকায় বা যে নির্দিষ্ট অঞ্চলে জনগণ পাকাপাকিভাবে বসবাস করে তখন তাকে বলা হয় জনপদ। মহাজনপদ একাধিক জনপদ নিয়ে যে অঞ্চল বা এলাকা গড়ে ওঠে তাকে বলা হয় মহাজনপদ, বা জনপদের চেয়ে যে বড় অঞ্চল বা এলাকা তাকে বলা হয় মহাজনপদ। ষোড়শ মহাজনপদ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মূলত উত্তর ভারতকে কেন্দ্র করে যে 16টি আঞ্চলিক রাজ্যের উদ্ভব ঘটেছিল তাদের একত্রে বলা হয় ষোড়শ মহাজনপদ। ষোড়শ মহাজনপদ জানার উপাদান কি কি? ষোড়শ মহাজনপদ জানার উপাদান হচ্ছে বৌদ্ধ গ্রন্থ। কি কি বৌদ্ধ গ্রন্থ থেকে আমরা জানতে পারি? জাতক থেকে জানতে পারি, আর আর্য মঞ্জুশ্রী মূলকল্প। বৌদ্ধ গ্রন্থ জাতক এবং আর্য মঞ্জুশ্রী মূলকল্প থেকে আমরা জানতে পারি। আর জৈন গ্রন্থ ভগবতী সূত্র।
আর একটা জিনিস থেকে জানতে পারি, সেটা হচ্ছে ভারতীয় পুরাণ। তাহলে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানার উপাদান, ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানার তিনটি উপাদান আমরা পাচ্ছি। একটা হচ্ছে বৌদ্ধ গ্রন্থ, একটা হচ্ছে জৈন গ্রন্থ, আর একটা হচ্ছে ভারতীয় পুরাণ। ঠিক আছে, এই তিনটে সূত্র থেকে আমরা এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের যে ষোড়শ মহাজনপদ সে সম্পর্কে আমরা জানতে পারি। বৌদ্ধ গ্রন্থের মধ্যে কী কী আছে না, বৌদ্ধ গ্রন্থের মধ্যে আছে জাতক এবং আর্যমঞ্জুশ্রী মূলকল্প। এই দুটো গ্রন্থ জাতক থেকে আমরা জানতে পারি, আর আর্যমঞ্জুশ্রী মূলকল্প থেকেও আমরা জানতে পারি। আর জৈন গ্রন্থ ভগবতী সূত্র থেকে আমরা ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানতে পারি। আর একটা হচ্ছে ভারতীয় পুরাণ, সেই ভারতীয় পুরাণ সম্পর্কে আমরা ভারতীয় পুরাণ থেকে আমরা ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানতে পারি। তাহলে দেখো, ভারতীয় পুরাণ সম্পর্কে আগে আমরা আলোচনা করেছি। পুরাণ শব্দের অর্থ হলো পুরনো, পুরাণের সংখ্যা হচ্ছে 18টি, বিষ্ণু পুরাণ, মৎস্য পুরাণ, এই সমস্ত বায়ু পুরাণ, এই সমস্ত পুরাণের নাম আমরা আগেই জেনেছি। তাহলে এগুলোই হলো যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের যে ষোড়শ মহাজনপদ, সেই ষোড়শ মহাজনপদ জানার প্রধান উপাদান। এই গ্রন্থগুলো থেকে আমরা জানতে পারি। এরপর ষোড়শ মহাজনপদ কাকে বলে? ষোড়শ মহাজনপদ কাকে বলে? দেখো, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মূলত উত্তর ভারতকে কেন্দ্র করে যে 16টি তাহলে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মূলত উত্তর ভারতকে কেন্দ্র করে যে 16টি আঞ্চলিক রাজ্যের উদ্ভব ঘটেছিল, তাদের একত্রে বলা হয় ষোড়শ মহাজনপদ। তাহলে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মূলত উত্তর ভারতকে কেন্দ্র করে যে 16টি আঞ্চলিক রাজ্যের উদ্ভব ঘটেছিল, তাদের একত্রে বলা হয় ষোড়শ মহাজনপদ। তাহলে এই 16টি জনপদের নাম আমি লিখছি: কাশী, কৌশল, কাশী, কৌশল, অঙ্গ, মগধ, ব্রিজি, মল্ল, ব্রিজি, মল্ল, চেদি, বৎস। তাহলে কাশী, কৌশল, অঙ্গ, মগধ, ব্রিজি, মল্ল, চেদি, বৎস। কুরু, পাঞ্চাল, অসমক, সুরসেন, মৎস্য, সুরসেন,
কুরু পাঞ্চাল মৎস্য সুরসেন অস্মক অবন্তী অস্মক অবন্তী গান্ধার কম্বোজ। দেখো তাহলে চারটা চারটা করে তোমরা মুখস্থ করবে, তাহলে সুবিধা হবে। কি কি এর নামগুলো মুখস্থ করতে হবে? কাশী, কৌশল, অঙ্গ, মগধ, ব্রিজি, মল্ল, চেদি, বৎস, কুরু, পাঞ্চাল, মৎস্য, সুরসেন, অস্মক, অবন্তী, গান্ধার, কম্বোজ। তাহলে এই 16টি আঞ্চলিক রাজ্যের উদ্ভব ঘটেছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। তাহলে এদের সংখ্যা 16টি ছিল বলে এদের একত্রে কি বলা হয়? ষোড়শ মহাজনপদ বলা হয়। তাহলে দেখো এদের মধ্যে ব্রিজি এবং মল্ল এই দুটো 5 এবং 6 নম্বরে যে দুটো লেখা আছে, ব্রিজি এবং মল্ল এই দুটো ছিল প্রজাতান্ত্রিক। তাহলে ব্রিজি মল্ল ছিল প্রজাতান্ত্রিক, আর বাকিগুলো কি না, বাকিগুলো ছিল রাজতান্ত্রিক। তাহলে ব্রিজি এবং মল্ল, তাহলে এই 16টি মহাজনপদের মধ্যে ব্রিজি এবং মল্ল ছিল প্রজাতান্ত্রিক বা গণতান্ত্রিক, আর বাকি 14টি ছিল রাজতান্ত্রিক। আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে একমাত্র দক্ষিণ ভারতের একমাত্র জনপদ ছিল অস্মক, বাকিগুলো সব উত্তর ভারতে অবস্থিত, একমাত্র দক্ষিণ ভারতের জনপদ হলো অস্মক। আর এই 16টি মহাজনপদের মধ্যে মগধ একটি সর্বভারতীয় সাম্রাজ্যে পরিণত হয়েছিল। তাহলে মগধকে কেন্দ্র করে একটি সর্বভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। তাহলে এই চারটা জিনিস এখান থেকে মনে রাখতে হবে। কী কী মনে রাখতে হবে? যে 16টির মধ্যে প্রজাতান্ত্রিক বা গণতান্ত্রিক হলো ব্রিজি এবং মল্ল, দক্ষিণ ভারতের একমাত্র জনপদ হলো অস্মক, আর এই 16টির মধ্যে মগধ একটা সর্বভারতীয়, মগধকে কেন্দ্র করে একটা সর্বভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল। এরপর আমরা জানব মহাজনপদের শাসন ব্যবস্থা কেমন ছিল। মহাজনপদের শাসন ব্যবস্থা, দেখো মহাজনপদের শাসন ব্যবস্থাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটু আগে বলেছি যে মহাজনপদগুলির মধ্যে বেশিরভাগই ছিল রাজতান্ত্রিক, ব্রিজি এবং মল্ল বাদ দিয়ে বাকি যে 14টা ছিল সেই 14টা ছিল রাজতান্ত্রিক, আর বাকি দুটো ছিল গণতান্ত্রিক। তাহলে এই ষোড়শ মহাজনপদের মধ্যে যেগুলো রাজতান্ত্রিক মহাজনপদের শাসন ব্যবস্থা কেমন ছিল সেটাকে আমরা জানবো। রাজতান্ত্রিক মহাজনপদের শাসন ব্যবস্থা, দেখো রাজতান্ত্রিক মহাজনপদের শাসন ব্যবস্থার যিনি কেন্দ্রবিন্দু বা সর্বোচ্চ স্থানে অবস্থান করতেন তিনি হলেন রাজা। তাহলে এই রাজতান্ত্রিক মহাজনপদের মধ্যে যিনি সর্বোচ্চ জায়গায় অবস্থান করতেন তিনি হলেন রাজা। রাজা ছিলেন নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী, অর্থাৎ রাজার উপরে কথা বলার মতো কোনো ব্যক্তি ছিলেন না। তারা রাজা ছিলেন নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। রাজা ছিলেন আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগের প্রধান। আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগের প্রধান ছিলেন রাজা। আর কি রাজাকে বিভিন্ন কাজে পরামর্শ দেওয়ার জন্য একটা সভা ছিল। সেই সভা কী করতো? রাজাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতেন। তাহলে সেই পরামর্শটা গ্রহণ বা বর্জন সম্পূর্ণ রাজার ইচ্ছাধীন ছিল। তাহলে রাজাকে ধরো একটা সভা, সেই সভা কী করতো? রাজাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিত। রাজা সেই বিষয়ে পরামর্শটা কতটা গ্রহণ করবেন বা কতটা বর্জন করবেন সেটা পুরোপুরি রাজার ইচ্ছা অনুসারে, রাজার ইচ্ছার উপর সেটা নির্ভরশীল ছিল। রাজা চাইলে সেটা গ্রহণ করতে পারতেন, আবার ইচ্ছা করে আবার বর্জনও করতে পারতেন। আর এই রাজার এই পদটা ছিল বংশানুক্রমিক। একজন রাজা, তার ছেলে রাজা হবে, তার ছেলে রাজা হবে, এইভাবে পদটা কিন্তু বংশানুক্রমিক ছিল। তাহলে এই রাজতান্ত্রিক যে মহাজনপদ, সেই রাজতান্ত্রিক মহাজনপদের প্রধান ছিলেন রাজা। রাজাই ছিলেন
ক্ষমতার অধিকারী, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বা চূড়ান্ত ক্ষমতার অধিকারী। রাজা আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগের প্রণেতা ছিলেন এবং রাজাকে তার কাজে পরামর্শ দেওয়ার জন্য একটা সভা ছিল। সেই সভা রাজাকে বিভিন্ন কাজে পরামর্শ দিতেন। তাহলে সেই পরামর্শটা কতটা গ্রহণ বা বর্জন, তিনি কতটা গ্রহণ করবেন বা কতটা বর্জন করবেন, সেটা সম্পূর্ণরূপে রাজার ইচ্ছার উপর নির্ভরশীল ছিল। রাজা ইচ্ছা করলে সেটা গ্রহণ করতে পারতেন, আবার ইচ্ছা করলে তিনি সেটাকে প্রত্যাখ্যান বা বর্জনও করতে পারতেন। আর রাজার যে আদেশ, সে রাজার যে আদেশ প্রজারা মানতে বাধ্য ছিলেন এবং রাজার যে শাসন কার্য বা রাজার রাজকার্য পরিচালনা করার জন্য প্রজারা রাজাকে রাজস্ব দিতেন। প্রজাদের রাজস্বেই রাজার শাসন কার্য বা সমস্ত ব্যবস্থাগুলো কিন্তু প্রজাদের রাজস্ব থেকেই খরচ হতো বা প্রজাদের রাজস্ব দ্বারাই সেই সমস্তগুলো রাজা খরচ করতেন। তাহলে এই হলো রাজনৈতিক মহাজনপদের শাসন ব্যবস্থা। এরপর দেখো অরাজতান্ত্রিক মহাজনপদের শাসন ব্যবস্থা। তাহলে আগেটা আলোচনা করা হলো রাজতান্ত্রিক, এরপর অরাজতান্ত্রিক মহাজনপদের শাসন ব্যবস্থা। দেখো যেগুলো অরাজতান্ত্রিক বা গণতান্ত্রিক মহাজনপদ ছিল, সেই গণতান্ত্রিক বা অরাজতান্ত্রিক মহাজনপদের কোনো একজন নির্দিষ্ট শাসক ছিলেন না। তাহলে রাজতান্ত্রিক যে কোনো একজন শাসক ছিলেন, এখানে কিন্তু কোনো একজন নির্দিষ্ট শাসক ছিলেন না এবং এই গণরাজ্যগুলি রাজার অধীনের বাইরে থাকতেন। গ্রাম এবং শহরের যারা প্রধান, সেই প্রধানরা মিলিত হয়ে একজন অধ্যক্ষ নির্বাচন করতেন, যিনি রাজ্য প্রশাসন পরিচালনার দায়িত্ব পালন করতেন। তাহলে সমস্ত মানুষ একটা সর্বসম্মত সিদ্ধান্তে এসে একজন মানুষকে নির্বাচন করতেন অধ্যক্ষ পদে এবং সেই ব্যক্তিকেই প্রধান বলে মনে করা হতো বা তিনিই হতেন প্রধান। গণতান্ত্রিক রাজ্যগুলিতে অধ্যক্ষ তার জীবদ্দশা পর্যন্ত তিনি যতদিন বাঁচতেন তিনি নিজে যতদিন বাঁচতেন ততদিন পর্যন্ত সেই পদটা তার থাকত এবং গণরাজ্যগুলিতে সমস্ত জনগণ নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নিতেন। এখানে একজনের কোনো ভূমিকা ছিল না যে একজন যেটাই সিদ্ধান্ত নেবেন সেটাই কার্যকর হবে, সেরকম কিন্তু নয়। জনগণরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতেন এবং সেই সিদ্ধান্তটাকেই তারা বাস্তবায়িত করতেন। অর্থাৎ এখানে কোনো একজনের এখানে মুখ্য ভূমিকা ছিল না বা কোনো একজন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন না। আর এই গণরাজ্যগুলিতে একটি একটি উপজাতি বসবাস করতেন এবং এই উপজাতিরা ঐক্যবদ্ধভাবে রাজতান্ত্রিক রাজ্যগুলির বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করতেন। দেখো আজকে যতটা পড়ানো হলো আরেকবার আলোচনা করছি, আজকে আর কিছু আলোচনা করব না, আরেকবার জিনিসগুলো আরেকবার বলে দিই যেগুলো নিয়ে আজকে আলোচনা করা হলো। তাহলে প্রথমেই দেখো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ভারতীয় যে উপমহাদেশ, সে উপমহাদেশের যে জিনিসগুলো নিয়ে আলোচনা করা হলো, প্রথমে হচ্ছে জন, তারপর জনপদ, তারপর মহাজনপদ, তারপর ষোড়শ মহাজনপদ। তাহলে জন কি? জন হচ্ছে যে গ্রামের চেয়ে একটি বড় শাসন এলাকা, গ্রামের থেকে এটি বড় শাসন এলাকাকে বলা হয় জন। তারপর আছে জনপদ। জনপদটি কি না, একটা নির্দিষ্ট ভূখণ্ডে জনগণ যখন পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করে তখন তাকে বলা হয় জনপদ। আর মহাজনপদ জনপদের চেয়ে যা আকার এবং আয়তনে বৃহৎ, জনপদের চেয়ে যা আকার এবং আয়তনে বৃহৎ তাকে বলা হয় মহাজনপদ। আর ষোড়শ মহাজনপদ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মূলত উত্তর ভারতকে কেন্দ্র করে যে 16টি আঞ্চলিক রাজ্যের উদ্ভব ঘটেছিল তাদের একত্রে বলা হয় ষোড়শ মহাজনপদ। কেন না, এদের সংখ্যা ছিল 16টি, তাই এদের একত্রে বলা হয় ষোড়শ মহাজনপদ। এদের মধ্যে অন্যতম হলো কাশী, কোশল, অঙ্গ, মগধ, ব্রিজি, মল্ল, চেদি, বৎস, কুরু, পাঞ্চাল, মৎস্য, সুরসেন, অসমক, অবন্তী, গান্ধার এবং কম্বোজ। তাহলে এই 16টি আঞ্চলিক যে রাজ্য, এদের মধ্যে ব্রিজি এবং মল্ল ছিল গণতান্ত্রিক বা রাজতান্ত্রিক,
আর বাকি 14টি ছিল রাজতান্ত্রিক। তাহলে অরাজতান্ত্রিক বা গণতান্ত্রিক ছিল ব্রিজি এবং মল্ল, আর বাকি যে 16টি ছিল সেই 16টি ছিল কি না রাজতান্ত্রিক। তাহলে এই 16টির মধ্যে মগধকে কেন্দ্র করে একটা সর্বভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। আর এই 16টির মধ্যে একমাত্র দক্ষিণ ভারতের মহাজনপদ হলো অসমক। অসমক একমাত্র দক্ষিণ ভারতে অবস্থিত, বাকি 15টি উত্তর ভারতে অবস্থিত ছিল। আর কি জনপদের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থায় যে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা, সেখানে আমরা দেখেছি যে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজা হচ্ছেন প্রধান এবং রাজা হলেন ক্ষমতার সর্বেসর্বা এবং নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হলেন রাজা। তবে রাজাকে তার যে কাজ, সেই কার্যের বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য একটা সভা ছিল। সেই সভার যে যারা ছিলেন তারা রাজাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিলেন কাজের ব্যাপারে। তবে সেই পরামর্শগুলো তিনি কতটা গ্রহণ করবেন, কতটা বর্জন করবেন, সেটা রাজার উপর কিন্তু পুরোপুরি নির্ভরশীল ছিল। আর রাজা ছিলেন আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগের প্রণেতা। আর রাজার রাজ্যে যে সমস্ত প্রজারা বসবাস করতেন, সে সমস্ত প্রজারা রাজাকে কর দিতেন এবং এই করদানের বিনিময়ে রাজা তার শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। অন্যদিকে অরাজতান্ত্রিক যে মহাজনপদ, সেই অরাজতান্ত্রিক মহাজনপদের ক্ষেত্রে আমরা দেখছি যে কোনো একজন ব্যক্তি এখানে প্রধান নয়, তাহলে সমস্ত মানুষ এক জায়গায় একত্রিত হয়ে একজন মানুষকে অধ্যক্ষ হিসেবে নির্বাচন করতেন এবং সেই অধ্যক্ষ তিনি শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। তবে শাসন ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে সাধারণ মানুষদের দ্বারা আলাপ আলোচনার মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হতো এবং সেটা বাস্তবায়িত করতেন ওই নির্দিষ্ট শাসক বা যাকে নির্দিষ্ট করা হতো। এক্ষেত্রে তার নিজস্ব কোনো ক্ষমতা ছিল না, তিনি ক্ষমতার অপব্যবহারও করতে পারতেন না এক্ষেত্রে। আর এই গণরাজ্যগুলিতে এক একটি উপজাতি বসবাস করতেন এবং এই গণরাজ্যের যারা উপজাতি তারা কী করতেন, তারা সর্বদাই চাইতেন যে পার্শ্ববর্তী যে রাজতান্ত্রিক রাজ্যের রাজা আছে তাকে যুদ্ধে পরাজিত করে তার সাম্রাজ্যটাকে দখল করা। তাহলে আজকে এখানে পর্যন্ত আলোচনা করা হলো। পরের ক্লাসে আমরা আলোচনা করব যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থানের পিছনে কী কী কারণ ছিল, বড় প্রশ্ন হয়, বা মগধ কেন সেই সময় অন্যান্য 15টি মহাজনপদকে সরিয়ে কেন সে সর্বভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, সে সম্পর্কে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। আজকে যেগুলো আলোচনা করা হলো, যদি কোনো জিনিস কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে। কোনো পয়েন্টস বা কোনো জিনিস যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যে পয়েন্টসটা আমি বুঝতে পারছি না, অবশ্যই সেটা আমি তাকে জানিয়ে দেবো। ঠিক আছে।